সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ডক্টর মালিকা কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আমি শামীম সারোয়ার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব। তোমরা ডক্টর মালিকা কলেজকে চয়েস করেছ, ভর্তি হয়েছ, সেই জন্য তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ডক্টর মালিকা কলেজ সম্পর্কে তোমরা জানো, ধানমন্ডি 7-A, রোড নাম্বার 7-A তে অবস্থিত। 1982 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ঢাকার মধ্যে একটা অন্যতম ঐতিহ্যবাহী কলেজ। সুনামের সাথে 1982 সাল থেকে আজ পর্যন্ত উচ্চশিক্ষা দিয়ে আসছে। আমাদের কলেজে ইন্টারমিডিয়েট, ডিগ্রি পাস, অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে। তোমরা যারা ইন্টারমিডিয়েট এখন পড়ছো, ভর্তি হয়েছ, আশা করি তোমরা এই কলেজ থেকে অনার্স করবে, এই কলেজ থেকে মাস্টার্স করে বের হবে। যাই হোক, আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সেই জন্য আমার পরিচয়টা আমি তুলে ধরলাম। আর তোমরা নিয়মিত ক্লাস করবে। অনলাইনে যে ক্লাসগুলো হয়, অন্যান্য স্যার যে ক্লাসগুলো করেন, সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে এবং প্রয়োজনে ভিডিওগুলি সেভ করে রাখবে। বাসায় প্র্যাকটিস করবে। প্রথম থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ নিয়ে আসবে। লেখাপড়া পরীক্ষার জন্য নয়, লেখাপড়া জানার জন্য, শেখার জন্য। পরীক্ষা তোমার মূল্যায়ন হবে, তুমি কতটুকু পড়েছ, কতটুকু জেনেছো, এটার একটা মূল্যায়ন কলেজ কর্তৃপক্ষ করে। কিন্তু এর আগে যেটা করতে হয় সেটা হচ্ছে লেসন বা অধ্যায়ভিত্তিক জ্ঞান অর্জন করা। এই উদ্দেশ্য সামনে নিয়েই তোমরা ক্লাস করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো। আমি আজকে ক্লাসটা শুরু করছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট আওয়ার অনলাইন ক্লাস অন ইংলিশ। ছাত্রছাত্রীরা, তোমাদের ইংলিশ যে সাবজেক্ট আছে, সেই ইংলিশ সাবজেক্টটা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই দুটো পেপারে ভাগ করা আছে। তো সেই জন্য আমরা যেটা করেছি যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, দুটো পেপার নিয়েই কিন্তু সেমিস্টার পরীক্ষাগুলো হয়। ফার্স্ট সেমিস্টারে তুমি ইংলিশ ফার্স্ট পেপার থেকেও প্রশ্ন পাবে এবং ইংলিশ সেকেন্ড পেপার থেকেও প্রশ্ন পাবে। দুটা পেপার নিয়েই প্রত্যেকটা সেমিস্টার আমাদের কলেজে অনুষ্ঠিত হয়। তো সেমিস্টার পরীক্ষাগুলো দিতে হয়। সেমিস্টার পরীক্ষায় পাশ করলে পরবর্তী সেমিস্টারে তার পরীক্ষা দেওয়ার অনুমতি মেলে। সেই জন্য সেমিস্টার পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু অনলাইন ক্লাসটা করেছি, সেই জন্য তোমাদের সেমিস্টার সম্পর্কে একটা ধারণা দিলাম যে তাহলে আমাদের ইংলিশের জন্য ফার্স্ট সেমিস্টারে যে বিষয়গুলা জড়িত বা যে বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস করব, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা আমি দিতে চাই। সবাই খেয়াল করো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে ইংলিশের যে সাবজেক্ট আছে, সেই ইংলিশ সাবজেক্টের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোন কোন আইটেমগুলা তোমরা পাবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। আমরা একটু দেখি। যেমন ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে কী কী আছে? ফার্স্ট সেমিস্টারে যেটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে প্রথমেই তুমি পাবে তোমাদের যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বই থেকে টেক্সট বুক। হ্যাঁ, টেক্সট বুক, সেই টেক্সট বুকে তুমি ইউনিট পাবে। সবাই খেয়াল করেছো, এখানে ইউনিট আছে। ইউনিটে 1 নম্বর ইউনিট থেকে 5 নম্বর ইউনিট, এই 5 ইউনিট থাকবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। সেই টেক্সট বইয়ের ইউনিট 5টা ইউনিট নিয়েই আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে।
তো এই 5টা ইউনিটের মধ্যে আমরা এই ফার্স্ট সেমিস্টারে এই 5টা ইউনিটই করাই। তারপরে এটা টেক্সট বইয়ের উপরে, তারপরে ইউনিটের এই টেক্সট বইয়ের উপরে কী কী প্রশ্ন থাকে সেটা আমি তোমাদের ধারণা দিচ্ছি। যেমন তোমার থাকবে টেক্সটের উপরে মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। এইটার মধ্যে নাম্বার থাকবে 5। প্রশ্নটা কীরকম হয়, যেমন প্রথমে তোমার একটা প্রশ্ন থাকবে, কোশ্চেন নাম্বার যদি 1 হয়, এটার মধ্যে এ থাকবে, এতে একটা প্রশ্ন থাকবে, এটার মধ্যে উত্তরগুলা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। এইভাবে 4টা প্রশ্ন থাকবে। যেটা কারেক্ট হবে তুমি আনসার টু দ্য কোশ্চেন নং 1A লিখে সেই আনসারটা লিখবে, 1 লিখে এই রোমান অক্ষরটা লিখে আনসারটা লিখবে, অথবা যদি কারেক্ট হয় 2 তাহলে 2 লিখে আনসারটা লিখবে। তারপর আবার বিতে থাকবে, বি এর মধ্যে একইভাবে থাকবে, এভাবে প্রশ্ন। তাহলে তুমি এইভাবে মাল্টিপল চয়েস বলে এটাকে, এটার নাম্বার 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর 1 করে তুমি 5 পাবে। 4টা অপশান দেওয়া থাকবে, 4টার থেকে একটাকে সিলেক্ট করবে, যেটা নাকি কারেক্ট হবে সেটাকে সিলেক্ট করে দিলে তাহলে সেটা আমরা কারেক্ট ধরে নেব যদি সঠিক হয়। এভাবে 5টা থাকবে 1 নম্বর প্রশ্ন। ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে কোশ্চেন নাম্বার 2 হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5 এভাবে 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত করে, 2 করে। 2 পূরণ 5 ইকুয়াল টু 10। এই 10 নম্বর পাবে। 2 ইন্টু 5 ইকুয়াল 10। এই শর্ট কোশ্চেন যদি দিতে পারো তাহলে তুমি 10 নাম্বার পাবে। এই শর্ট প্রশ্নটা আসবে কোথা থেকে, যে প্যাসেজটা থাকবে, যে ইউনিটটার কথা বলেছি সেই ইউনিটটা থেকে যে কোনো একটা লেসন দেওয়া থাকবে, সেই লেসনের উপর মাল্টিপল চয়েস 1 নম্বর থাকবে, সেখানে 5টা প্রশ্ন উত্তর দিতে হয়। আর 2 নম্বরে যেটা কোশ্চেন আনসার শর্ট কোশ্চেন দেওয়া থাকবে, আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স এভাবে থাকবে। সেটা সেখানে 1, 2, 3, 4, 5 এরকম 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। তাহলে 5টা যদি উত্তর দিতে পারো তাহলে তুমি 5 দ্বিগুণে 10 পাবে। এইটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। ওকে, এবার আসো আমি অন্যান্য যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে আলাপ আলোচনা করি। আমরা সেই টেক্সট সম্পর্কে বললাম যে টেক্সটের থেকে 2টা প্রশ্ন থাকে। তারপর আবার ইনফরমেশন ট্রান্সফার আছে। ইনফরমেশন ট্রান্সফারটা কি আমি সেটা বুঝাচ্ছি তোমাদের। ইনফরমেশন ট্রান্সফার এটা আমাদের ফার্স্ট সেমিস্টার থাকবে। ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে একটা টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে হয়তোবা 4টা কলাম থাকবে। উপরে থাকবে হু, হোয়েন, হোয়াট, হাউ, এইভাবে। ওকে, এখানে 1, 2, 3 করে কতগুলো সেন্টেন্স থাকবে। ইনফরমেশানে তুমি হু কোথায়, যখন একটা সেন্টেন্স বলবে সেন্টেন্সের হয়তো বা প্রথম দেওয়া থাকবে, এই মনে করো যে এটা দেওয়া থাকবে না, বা এই ইনফরমেশানটা থাকবে না, যে কোনো একটা ইনফরমেশান মিসিং থাকবে, বাকিগুলো থাকবে।
যদি 4টা কলাম থাকে 3টা ইনফরমেশন দেওয়া থাকবে, একটা ইনফরমেশন গ্যাপ থাকবে। ওই ইনফরমেশনটা তুমি টেক্সট থেকে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার থেকে নিয়ে এসে বসাবে। ঠিক আছে, মনে করো এখানে হোয়েন আছে, কখন, তাহলে তুমি সব সেন্টেন্সটা পুরোটাই সেন্টেন্স থাকবে, শুধু সময়টা দেওয়া থাকবে না, সেই সময়টা তুমি এখানে লিখবে। বা হু দেওয়া থাকলো না, সময় আছে, হোয়াট আছে, হাউ আছে, সবই আছে, শুধুমাত্র কে এই কাজটা করেছে সেটা দেওয়া থাকবে না, তুমি শুধু হু এর উত্তরটা সেই প্যাসেজ থেকে সেই সেন্টেন্সকে মিলিয়েই সেখানে হু মানে কে ব্যক্তিটাকে সেখানে বসাইবা। কিভাবে সেখানে উত্তরটা যদি না থাকে তাহলে কিভাবে সব থাকবে, কিভাবে থাকবে না, হোয়াট, এভাবে তুমি ইনফরমেশনটা গ্যাপ ইনফরমেশনটা ফিল আপ করবা। এই ইনফরমেশনটা কোথায় পাবে তুমি? একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের ভিতরে ইনফরমেশনটা পাবে, এই ইনফরমেশনটাকে ট্রান্সফার করবা এই ভিতরে। তাহলে সেন্টেন্সটা কীভাবে লিখতে হবে? উত্তরটা লিখতে হবে, পুরো সেন্টেন্সটা তুমি লিখবা। পুরো সেন্টেন্সটা লিখে যে ইনফরমেশনটা তুমি দিলা সেটার নিচে একটা আন্ডারলাইন করবা। ঠিক আছে, মনে করো কোয়েশ্চেন নাম্বার 1 লিখে আমি সেন্টেন্সে চলে যাই। মনে করো এখানে একটা সেন্টেন্স আছে যে এখানে হি ওয়েন্ট টু ঢাকা ইন 2019 সালে সে ঢাকা গিয়েছিল। এই সেন্টেন্সটা তুমি ইনফরমেশনটা কোথায় নিলা? মনে করো যে হোয়েন আছে, হোয়েনের জায়গায় তুমি এটাকে শুধু আন্ডারলাইন করবা। বুঝতে পেরেছো? যদি কোয়েশ্চেন নাম্বার 3 থাকে 3 লিখে তারপরে হয়তো বা এখানে 1 থাকবে, 1 বা এ যেটাই থাকুক এটা লিখে তারপরে এই সেন্টেন্সটা পুরো লিখে যেটা ইনফরমেশনটা তুমি দিলা, যেটা গ্যাপ ছিল সেখানে, সেই ইনফরমেশনটার নিচে অবশ্যই তুমি একটা আন্ডারলাইন করে দিবা। পুরো সেন্টেন্সটাই কিন্তু লিখতে হবে। এইভাবে ইনফরমেশন ট্রান্সফার উত্তর করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, আমি পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। মনে করে এটা আছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মধ্যে এ দেওয়া থাকলে এখানে একটা গ্যাপ থাকবে, আবার দেওয়া থাকবে, আবার বি দেওয়া থাকবে, একটা গ্যাপ থাকবে, সি দেওয়া থাকবে, একটা গ্যাপ থাকবে, ডি দেওয়া থাকবে। এইভাবে উইথ ক্লুজের মধ্যে তুমি এখানে 10টা শূন্যস্থান পাবে। তবে উইথ ক্লুজের মধ্যে তোমার এখানে আগে একটা বক্স দিয়ে দিবে, সেই বক্সের ভিতরে তোমার এখানে 10টা ওয়ার্ড দিয়ে দিবে। কয়টা ওয়ার্ড? 10টা। এখানে এরকম 10টা ওয়ার্ড দিবে, 10টা ওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে এই এর মধ্যে যা লাগবে, বিয়েতে যা লাগবে এখান থেকে সিলেক্ট করে করে সেখানে ট্রান্সফার করবা সেই ওয়ার্ডসগুলোকে। তো এরকম 10টা ওয়ার্ডের জন্য একটা টেবিল করে দেওয়া থাকবে, সেখানে প্রত্যেকটা বক্সের ভিতরে এক একটা করে ওয়ার্ড বা ফ্রেজ থাকবে। সেই ফ্রেজ বা ওয়ার্ডটা সেখানে শূন্যস্থানের মধ্যে উপযুক্ত ওয়ার্ডটাকে নিয়ে আসবে। আর উত্তরটা লেখার সিস্টেম হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এত লিখে তারপরে এ লিখে শুধু ওয়ার্ডটা লিখবা, বি লিখে পুরো সেন্টেন্স লেখার দরকার নেই বা পুরো প্যাসেজ লেখার দরকার নেই। শুধুমাত্র তুমি এ লিখে ওই ওয়ার্ডটা লিখবা বা ফ্রেজটা লিখবা, বি লিখে সেই ওয়ার্ড এখান থেকে যেই ওয়ার্ডটা আসবে সেটা লিখবা, সি লিখে এখান থেকে যেই ওয়ার্ডটা আসে সেইটা লিখবা। ওকে, এইভাবে উত্তরটা করবা। তাহলে আমরা পরে যেটা আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে যে আইটেমটা সেটা আমরা দেখি। পরেরটা আছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু। ক্লুজ উইদাউট ক্লুজ, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। যেমন সরাসরি তুমি প্যাসেজটা পাবে, এ দেওয়া থাকবে এখানে, তারপরে বি দেওয়া থাকবে, তারপরে সি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে। ওকে, তাহলে এখানে
এখানেও 10টা থাকবে, প্রত্যেকটার নাম্বার কিন্তু এক। আর আগে যেটা ছিল উইথ ক্লুজ, সেখানে 10টা থাকবে, সেখানে প্রত্যেকটার মান হচ্ছে 0.5, মানে হাফ করে। সেখানে হাফ করে অর্ধেক নাম্বার 0.5, সেটা উইথ ক্লুজ, যেটা বক্সের ভিতর ক্লু দেওয়া থাকবে। আর উইদাউট ক্লুজ সেখানে কোনো বক্স থাকবে না, কোনো ক্লু থাকবে না, একটা প্যাসেজ দেওয়া থাকবে, শূন্যস্থানও থাকবে। শুধুমাত্র তুমি কি করবা, একটা গেস করে বা একটা চিন্তা করে আইডিয়াটা বের করবা যে যে শূন্যস্থানে কোন শব্দটা উপযুক্ত শব্দ হবে, সেই শব্দটাকে চিন্তা করে বের করে সেখানে বসাবে। এটা অনেকটা তোমার সেন্সের উপর নির্ভর করে, সেভাবে তুমি উপযুক্ত শব্দটাকে চিন্তা করে বের করে তারপর এখানে নিয়ে আসবা। এখানে ফ্রি থিঙ্কিংয়ের ব্যাপার আছে, যে এমন না যে রেস্ট্রিক্টেড থটস না, সীমাবদ্ধ না। যেটা না তুমি ভাবছো এটা হবে, আসলে এটা সিনোনিমই কিন্তু হতে পারে, বা সিমিলার মিনিং এর যে কোনো ওয়ার্ডও কারেক্ট হতে পারে। সুতরাং দেয়ার ইজ এ ফ্রিডম অফ থিঙ্কিং ইন দিস চ্যাপ্টার অর ইন দিস প্যাসেজ। সো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে খুব একটা চিন্তা করবে না, একটা ফ্রি থিঙ্কিংয়ের ব্যাপার আছে, খুব স্বাধীনভাবে চিন্তা করবে, তারপরে সেখানে যেই শব্দটা বসবে তুমি যেটা উপযুক্ত মনে করো সেটাকে বসাই দিবা। ওকে, সেটা হচ্ছে উইদাউট ক্লুজ। আমরা তারপরে পরে কি আছে দেখি, পরের আইটেমটা বলছে রিঅ্যারেঞ্জ অফ জাম্বলড সেন্টেন্সেস। আমি কিন্তু এগুলো সব ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি। রিঅ্যারেঞ্জ of jumbled, JUMBLED, jumbled sentences. Rearrange of jumbled sentences, সেখানে সেন্টেন্সগুলোকে জাম্বলড অবস্থায় থাকবে, এলোমেলো করে দেওয়া থাকবে, সেখানে তুমি সেন্টেন্সগুলোকে সঠিকভাবে বসাবে। যেমন মনে করো কোয়েশ্চেন নাম্বার দিয়ে সেখানে রোমান লেটারে থাকবে, এটা থাকলো, 2 নাম্বার থাকবে আরেকটা, 3 নাম্বারে থাকবে একটা, 4 নম্বরে থাকবে একটা, 5 নম্বরে থাকবে একটা, এভাবে সেন্টেন্সগুলো থাকবে। তো যখন নাকি তোমার সেন্টেন্সগুলো থাকবে, এই সেন্টেন্সগুলোতে একটা একটা টোটাল একটা গল্পকে নিয়ে, এই গল্পটা কিন্তু এলোমেলো করে সাজানো থাকে। তো এলোমেলো করে সাজানো, এটা মনে করে 1 নম্বরে যেটা দেওয়া থাকবে, আসলে সেটা 1 নম্বরের সেন্টেন্সটা না, ঘটনাটা হয়তো বা আরও পরের ঘটনা, কিন্তু এখানে 1 নম্বর দিয়েছে। তুমি যেটা করবা যে পুরো ঘটনাকে সাজিয়ে লিখবা, যে যত নম্বরে থাকবে তত নম্বরে সেটা আগে লিখতে হবে। প্রথম ঘটনাটা 1 নম্বর যাবে, 2 নম্বর ঘটনাটা 2 নম্বরে যাবে। কিভাবে লিখবে উত্তরটা আমি একটু বুঝাই দিই। উত্তরটা লেখার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা হচ্ছে প্রথম তুমি যেটা করবা, সেখানে একটা এরকম একটা কিছু আঁকবা, একে এটাকে মাঝ বরাবর টান দিবা, এখানে 10টা ভাগ করবা, 2, 3, 4, 5, 6, 7, 8, 10। এখানে যেটা করবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা হলো। আর এটার নিচে যেটা লিখবা, সেখানে রোমান অক্ষর মনে করো 5 নম্বরে 1 নম্বর সেন্টেন্স, তারপরে 2 নম্বরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে 2 নম্বর সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্সটা গিয়েছে কোথায়, মনে করো যে 9 নম্বরে। ওকে, আর চতুর্থ সেন্টেন্সটা দেখলো 10 নম্বরে, পঞ্চম সেন্টেন্সটা 1 নম্বরে, ষষ্ঠ সেন্টেন্সটা 4 নম্বরে। এভাবে বাকিগুলো সব পূরণ করবা। প্রথমে উপরে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং, লিখে নিবা আনসার টু দ্য কোয়েশ্চেন নং, এটা লিখে নিবা। লেখার পরে এইভাবে 1 নম্বর প্রথম যে সেন্টেন্সটা, ঘটনার প্রথম ঘটনাটা যেই রোমান অক্ষরে লেখা, সেই রোমান অক্ষরটা দিবা। দ্বিতীয় ঘটনাটা যে রোমান অক্ষর বহন করে, সেই রোমান অক্ষরটা দিবা। তৃতীয় ঘটনাটা যে রোমান অক্ষর বহন করে, সেটা দিবা। এইভাবে রোমান অক্ষরগুলা সাজানোই মানে গল্পটা সাজানো।
রোমান অক্ষরগুলো কি বলছে? রোমান অক্ষরগুলো বলে দিচ্ছে যে কোন ঘটনার পরে কত নম্বর ঘটনার পরে কত নম্বর ঘটনাটা ঘটছে। এই 5 নম্বর প্রথম ঘটনা, এর জন্য 5 দিয়েছে। দ্বিতীয় ঘটনাটা দেখা যাচ্ছে 3-এ, এর জন্য 3 লিখেছে। তৃতীয় ঘটনাতে দেখা যাচ্ছে যে 9-এ, এই জন্য 9 লিখেছে। এরপরে এইভাবে তুমি সাজিয়ে লিখবা। তবে ঘটনাটা যাতে সঠিকভাবে সিকোয়েন্স থাকে, একটা ঘটনা যত দূর পর্যন্ত তোমার কারেক্ট হবে তত দূর পর্যন্তই কিন্তু তোমার ঠিক আছে। যখনই ব্রেক হয়ে যাবে, তোমার ঘটনাটা যখন ঘটনাটা বিঘ্ন ঘটবে বা দেখা যাচ্ছে যে রিঅ্যারেঞ্জটাকে ডিসঅর্ডার হয়ে গেল বা অ্যারেঞ্জ করা হলো না, এরপরে কিন্তু তুমি আর কোনো ক্রেডিট পাচ্ছ না। সেই জন্য যতক্ষণ পর্যন্ত তোমার অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান ক্লেম ইউর ক্রেডিট। ওকে, তাহলে আমরা এইভাবে কি করব, প্রত্যেকটা 10 পর্যন্ত দিব। তাহলে নাম্বার হচ্ছে প্রত্যেকটা নাম্বার 1 করে, টোটাল মার্কস হচ্ছে 10 মার্কস। ওকে, এরপরে আমরা দেখি ফার্স্ট পেপারে আর কি আছে। সামারি। সামারি একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে কি করতে হবে, তোমাকে একটা সামারি লিখতে হবে। হ্যাঁ, প্যাসেজটা সামারি বলতে কি বোঝায়? সামারি বলতে মূল কথাটাকে নিয়ে আসবা 4টা বা 5টা সেন্টেন্সের মধ্যে, এর বেশি সেন্টেন্স করা যাবে না। খুব সংক্ষিপ্তভাবে তুমি একটা প্যাসেজকে ছোট করে সামারি আকারে লিখবে। সারমর্ম লিখতে যে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা সেন্টেন্সগুলো হুবহু তুলে দাও, একদম যেটা অপ্রয়োজনীয় কথা সেটাকেও নিয়ে আসো, প্রয়োজনীয় কথা সবই নিয়ে আসো। তার মানে একটা হযবরল অবস্থা হয়ে যায়। এটাকে সামারি বলে না। সামারি বলতে বুঝায় যে তুমি প্রথম প্যাসেজটা পড়ার পরে দেখবা যে এই প্যাসেজটা আসলে কি বলতে চাচ্ছে। এই কথাটাই যদি তুমি নিজের ভাষায় দিতে পারো তাহলে খুবই সুন্দর হয়। আর যদি তুমি মনে করো নিজের ভাষা তৈরি করতে পারো না, তাহলে সেই প্যাসেজ থেকে সেন্টেন্সগুলোকে ছোট করে নিয়ে আসবা। যেটা মনে করো যে উপযোগ, মানে খুব প্রধান একটা কথা, যে রিলেভেন্ট একটা ইনফরমেশন, একটা সেন্টেন্স, সেটাকে তুমি একটু ছোট করে নিয়ে আসো। যে কথাটা দরকার, যে ইনফরমেশনটা দরকার, এর মধ্যে কিছু ফ্রেজ বাদ দাও, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো ঠিক রেখে বাকি ফ্রেজগুলোকে বাদ দিয়ে দাও যে ফ্রেজগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে মূল কথার সাথে। যদিও অপ্রয়োজনীয় আসলে বলা যাবে না, প্রয়োজনীয়, বাট নট অ্যাট দ্য রুট পয়েন্টে না। এগুলো হচ্ছে জাস্ট এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা, একটা জিনিস বোঝানোর জন্য এগুলাকে বিভিন্নভাবে তুলনা, উপমা, উদাহরণ, ডাটা এগুলা দিয়ে বোঝানো হচ্ছে। ওগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আসলে এই প্যাসেজটা দিয়ে আমাদের কী বোঝাতে চাচ্ছে, এটাই তুমি লেখো যে আমরা এই প্যাসেজটা থেকে এগুলি জানতে পাই। দিস প্যাসেজ টেলস আস দিস অ্যান্ড দ্যাট, এগুলা। বাকি ইনফরমেশনটা দিবা না। তাহলে এভাবে সামারি লিখবা। একটা সামারি লিখতে 4 থেকে 5 সেন্টেন্সের ভিতরে লিখবা, নট মোর দেন দিস। খুব একটা বড় করে সামারি দিবা না, তাহলে নাম্বার তুমি মাইনাসে চলে যাবা, তোমার নাম্বার কেটে দেবে। এবং একটা প্যাসেজের ভিতরে দিবে। একটা সামারি লিখতে একটা প্যাসেজের মধ্যে লিখবা, একাধিক প্যাসেজ 4টা লেখো, 5টা সেন্টেন্স একটা প্যাসেজের ভিতরে, খুব সংক্ষিপ্ত আকারে, খুব সিম্পল সেন্টেন্সে লেখো। যদি কঠিন করে লেখা থাকে প্যাসেজে, সেই প্যাসেজ থেকে সেন্টেন্সের যে ওয়ার্ডসগুলো আছে এগুলা সহজ সিনোনিম দিয়ে এগুলা আমাদেরকে বুঝাই দাও, তাহলেই তোমরা ভালো নাম্বার পাবে। পরেরটা দেখছি। প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ধারণা সবারই আছে। প্যারাগ্রাফ ধারণা নাই এরকম কেউ বলতে পারবে না। প্যারাগ্রাফ সবাই জানো। প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ হচ্ছে ছোটো করে যে কোনো একটা বিষয়কে লেখা, এটাই প্যারাগ্রাফ। এবং একটা প্যারার ভিতর লিখতে হয়, নট মোর দেন 1 প্যারা, সেটাকে করা যাবে না। এক প্যারার ভিতরে সমস্ত কথাগুলোকে নিয়ে আসবে এবং এটা জাস্ট টু দ্য পয়েন্টের কথাগুলো, রিলেভেন্ট কথাগুলো। এটার জন্য বিভিন্ন রকম উপমা উপস্থাপন করতে হয় না, ডাটা খুব একটা বেশি দিতে হয় না, জাস্ট কথাটাকে তুমি হাইলাইট করো। এটাকে খুব সংক্ষিপ্ত আকারে যদি প্রকাশ করো
তাহলে সেটাই ভালো একটা প্যারাগ্রাফ হবে। একটা প্যাসেজের ভিতরে একটা প্যারার ভিতরে লিখবা, খুব সহজ করে লেখো, নিজের ভাষায় লেখো, তাহলে টিচাররা খুব একটা তোমাকে লাইক করবে। আচ্ছা, তাহলে তোমাদের সামারিতে কত নাম্বার ছিল? সামারিতে ছিল 10 মার্কস, আর প্যারাগ্রাফেও কিন্তু 10 মার্কস। সামারি তো 10, প্যারাগ্রাফসে 10। রিঅ্যারেঞ্জমেন্টে জাম্বল সেন্টেন্স সেখানে 10 বলেছে। তাহলে সামারিতে কত? 10, এবং প্যারাগ্রাফে 10। প্যারাগ্রাফ, অনেকগুলো প্যারাগ্রাফ তুমি পড়বা, শিখবা। কী কারণে? মুখস্থ করার জন্য না, আইডিয়াটা নিবা। প্যারাগ্রাফের আইডিয়াটা খুব দরকার। আমি প্যারাগ্রাফ সুন্দর করে লিখে দিই। প্যারাগ্রাফ, GRAPH, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা লিখবা নিজের মতো করে, সুন্দর করে লিখবা। খুব একটা বেশি লেখার দরকার নেই। 150 ওয়ার্ডসের মধ্যে যদি প্যারাগ্রাফ লিখো, দ্যাট ইজ গুড ফর ইউ। 150 ওয়ার্ডসের মধ্যে লিখবা, or 180 ম্যাক্সিমাম 180-র মধ্যে লিখবা, তাহলে ইট উইল বি ভেরি গুড প্যারাগ্রাফ ফর ইউ, অ্যান্ড ইট উইল বি আর এ গুড মার্কস। কিন্তু প্যারাগ্রাফ তুমি মুখস্থ করে লিখবা না, মুখস্থ করবে না প্যারাগ্রাফ। আমার কথা হচ্ছে তুমি প্যারাগ্রাফ বেশি বেশি পড়ো, অনেক প্যারাগ্রাফ পড়ো, অনেক প্যারাগ্রাফ পড়ো। প্যারাগ্রাফ পড়তে পড়তে এমন একটা ধারণা আসবে যে তুমি যে কোনো প্যারাগ্রাফ তুমি নিজে লিখতে পারবা। ঠিক আছে? প্যারাগ্রাফ নিয়ে এত টেনশন করার কিছু নাই, কারণ প্যারাগ্রাফ তুমি নিজেই লিখতে পারবে। শর্ট করে ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করার প্র্যাকটিস করো বাসায় নিজে নিজে, কীভাবে একটা বিষয়কে নিয়ে লিখতে হয়। তাহলে তোমার এগুলোই প্যারাগ্রাফ। তোমার প্যারেন্টসদের নিয়ে লিখো, ইউর হোম নিয়ে লিখো, ইউর রিভার নিয়ে লিখো, ইউর চাইল্ডহুড মেমোরিজ নিয়ে লিখো, বা ড্রাগ অ্যাডিকশন নিয়ে লিখো, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখো, ইউর স্টাডি রুম নিয়ে লিখো, ইউর কলেজ নিয়ে লিখো, ইউর স্কুল নিয়ে লিখো। এগুলো নিজে বাসায় প্র্যাকটিস করো, লিখার প্র্যাকটিস করো, তাহলে তোমার প্যারাগ্রাফের জন্য এগুলো অনেক কাজে দিবে। ঠিক আছে? তাহলে আজকে আমি এই পর্যন্ত এই ক্লাসটা নিব। এটা যতগুলো কথা বললাম, আইটেমগুলো বলেছি, এগুলো তো সবই ফার্স্ট পেপারের অন্তর্ভুক্ত। নেক্সট ক্লাসে আমি সেকেন্ড পেপারে কী কী আইটেমগুলো আমরা পড়াবো ফার্স্ট সেমিস্টারে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো হচ্ছে ফার্স্ট পেপারের অন্তর্ভুক্ত বিষয়গুলো, এবং এগুলা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আমরা নিয়ে থাকি। এই তথ্যটা তোমার জানা দরকার। এবং পরবর্তী ক্লাসে আমি সেকেন্ড পেপারের কী কী আইটেম আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় নেই সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা পুরো ভিডিওটা একবার নয় কয়েকবার দেখো, ভালো করে দেখো, বুঝো, তারপরে সেটাকে নিজের জীবনে লেখাপড়ার বিষয়ে এটা কাজে লাগানোর চেষ্টা করো। প্র্যাকটিস করো বেশি বেশি, কারণ প্র্যাকটিসই তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো সবাই।